ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বেলা 11টায় সংবাদ সম্মেলন শুরু হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে 2 দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে 7টি নতুন এবং 3টি নবায়ন করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই সফরে 2 প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের কাছ থেকে রেল ট্রানজিট চায় ভারত। তিস্তা প্রকল্পে অংশগ্রহণের প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশটি। রেল প্রকল্প নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের বানভাসীদের। নদ নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়কে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলছে। এবারের বন্যায় কুড়িগ্রামে 2500 হেক্টর জমির বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমি ফল নষ্ট হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নামের পানি বিভিন্ন পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকি সত্ত্বেও বান্দরবনে ক্রমশ বাড়ছে বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাস। এসব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নানা কার্যক্রমের কথা বলা হলেও তা সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে 4-5 তলার দালান। বান্দরবনের জেলা সদর লামা, আলীকদম ও নাইখমছড়ি সহ প্রত্যেক উপজেলায় বেড়েই চলেছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। ফলে বৃষ্টি হলেই মাটি ধসে ঘটছে দুর্ঘটনা। বেশি দামে সমতলে জমি কেনার সামর্থ্য না থাকায় ভূমিহীন মানুষ অনেকটাই বাধ্য হয়েই প্রাণহানির ঝুঁকি উপেক্ষা করে বসতি স্থাপন করছে। গরিব মানুষ রকম দিন হারা পরে বৃষ্টি কমিলে আবার বাড়িতে আইজেগে পাহাড় তো ভেঙে পড়ে আমরা যাবো কোথায়? আমাদের টাকা নাই, আমাদের ঘর বাড়ি নাই, তাই আমরা এখানে থাকি। স্থানীয়রা বলছে, দফায় দফায় বৈঠক, তালিকা প্রণয়ন ও সুপারিশের মাধ্যমে সীমাবদ্ধ অবৈধ বসতি সরানোর কাজ। ঘরের বারান্দা সহ ভেঙে চলে আসছে আমাদের সঙ্গে যারা স্থানীয়, ওরা আবার মাটি সরাই ফেলে আর কি। আমি কিন্তু অবশ্যই প্রতিবারই পাহাড় ধসে এখানে। আমরা তো গরিব মানুষ, 2000, 5000, 4000 টাকা দিয়ে ঘর বাড়ি থাকতে পারি না। এত কর দেয় বাড়ি দেয় সরকার, হনদিন তো আর কিছু না পায়। আপনারা যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন, দ্রুত নিরাপদ স্থানে চলে যান। জেলা প্রশাসন বলছে, পাহাড়ের আশপাশে থাকা লোকজনকে সতর্ক করতে ও নিরাপদে সরাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, এটা ধরে নেবেন যে অনেকটাই আসলে অবৈধভাবে বসবাস করছে। বুঝিয়ে শুনে নিয়ে আসার চেষ্টা করব, যাতে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা সোচ্চার রয়েছে। পার্বত্য এলাকায় পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় পাহাড়ের পাদদেশে ও উপরে অনেকেই ঝুঁকিপূর্ণ বসবাস করেন। দীপ্ত, বার্তাকক্ষ। নিজের পাশাপাশি পরিবারের অন্যদের ভাগ্যও ফিরিয়েছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান। রাজস্ব কর্মকর্তা হওয়ার পর কারখানা গড়ে দিয়ে বৃত্তশালী বানান মেঝ ভাই কাইয়ুম হাওলাদারকে। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে পরিণত করেন আলিশান ভবনে। গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার কাজীর চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেও করেছেন বিপুল সম্পত্তি। 3 ভাই আর 2 বোনের মধ্যে মতিউর রহমান সবার বড়। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। খুব একটা সচ্ছল ছিল না পরিবারটি, কিন্তু মতিউর রহমানের চাকরির কারণে দ্রুত ঘুরতে থাকে তাদের ভাগ্যের চাকা। আর্থিকভাবে হয়ে ওঠে মোটাতাজা, এমনটাই বলছেন বরিশালের মুলাদির ইউনিয়ন পরিষদের এই সদস্য। আগে জমির অতটা ছিল না, আগে জমি ছিল, হয়তো আলাদা জমি একদম সীমিত, হ্যাঁ না, মানে মোটামুটি পর্যায়ে ছিল। কিন্তু এরপরে এখন জমি বাড়তি অনেক, হয়তো জমি অনেক রাখছে, এরা কলা রাখছে। হ্যাঁ গো, জমিতে প্রতি জমিতে পিলার গাড়া আছে বড় বড়। তার দাবি, একসময়ের বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন। তখন থেকেই মূলত তার উত্থান। আগে এতটা ছিল না, হয়তো এখন কিরকম কি করছে তা তো আমরা বলতে পারবো না। তবে এরা
মোটামুটি এই স্কুল প্রতিষ্ঠান, স্কুলে একটা সভাপতি ছিল এই স্কুলের। মতিউরের ক্ষমতা ও অবস্থান কাজে লাগিয়ে ঢাকার টঙ্গীতে ট্রাভেল ব্যাগ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন তার ভাই কাইয়ুম। তিনিও বিপুল অর্থবিত্তের মালিক। গ্রামের বাড়িতে কিনেছেন একরের পর একর জমি। মুলাদী পৌর শহরের থানার উত্তর পাশে রয়েছে কাইয়ুমের আলিশান বাড়ি। গ্রামের বাড়িতে বাবার পুরনো ঘরের জায়গায় দৃষ্টিনন্দন বাড়ি করেছেন মতিউর রহমান। দোতলা ওই বাড়ি বছরের অধিকাংশ সময় থাকে তালাবদ্ধ। বাড়ির সামনে করেছেন একটি মসজিদ, কওমি মাদ্রাসা ও বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান। দেশের বাড়ি ওই টেকনিক্যাল কলেজ করছে একটা, আর আর বাড়ি মসজিদ আর জমিও আছে, এই এতটুকু জানি আর কি। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমকে এড়িয়ে যান মতিউরের ভাই কাইয়ুম। তার আরেক ভাই নুরুল হুদাও কোনো কথা বলতে রাজি হননি। দীপ্ত বার্তা কক্ষ। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোচনার শীর্ষে রাসেলস ভাইপার, চন্দ্রবোরা নামেও পরিচিত এই সাপ। বিশেষজ্ঞরা বলছেন সাপের কামড়ে মৃত্যু অনিবার্য নয়, আর সব সাপই বিষধর নয়। গায়ের চামড়া মাটি রঙের, তাতে কালো ছোপ। এই সাপটির নাম রাসেলস ভাইপার। এটি চন্দ্রবোরা নামেও পরিচিত। গত কয়েকদিন ধরে সারা দেশে তুমুল আলোচনা চলছে এই সরীসৃপ নিয়ে, ফলে এটি অনেকের কাছেই এখন আতঙ্কের নাম। কেউ কেউ বলছেন রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর সাপ, কেউ আবার বলছেন এর অ্যান্টিভেনম বা প্রতিষেধক নেই, কেউ এর দংশনের শিকার হলে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রাণীবিদদের মতে চন্দ্রবোরা নিয়ে ছড়ানো এসব তথ্যের বেশিরভাগই সঠিক নয়। অনেকেই ভুল তথ্য দিচ্ছেন যে রাসেল ভাইপার ধেয়ে আসে, রাসেল ভাইপার কাউকে দেখলেই দৌড়ে এসে কামড় দেবে। আসলে কোনো সাপই কখনো কাউকে তেড়ে এসে কামড় দেয় না। সাপ যখন কর্নার হয়ে যায়, সে যখন নিজে জীবনের হুমকির সম্মুখীন হয়, তখনই সে কেবলমাত্র ছবল দেয় বা কামড় দেয়। রাসেল ভাইপারের ক্ষেত্রেও তাই। এবং রাসেল ভাইপারের যে রং, গায়ের রং মেটে কালার হওয়াতে এটা মাটির সাথে অনেকটা মিশে থাকে, যার ফলে হঠাৎ করে মানুষ যখন খুব কাছাকাছি চলে যায় তখন কিন্তু সে কামড় দেয়। যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফোঁস ফোঁস শব্দ করে। তো এইটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে ফোঁস ফোঁস শব্দ শুনলে আরও বেশি সতর্ক হতে হবে, আশপাশে সাপ আছে, তো সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে। তার মতে মূলত দেশের বরেন্দ্র অঞ্চলের সাপ এটি। ১ দশক আগে 17টি জেলায় এটি দেখা যেত, তবে সম্প্রতি দেশের আরও অন্তত 10 জেলায় রাসেলস ভাইপারের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে, এক হচ্ছে হঠাৎ করে পপুলেশন বুমিং হয়েছে, এই পদ্মা নদী, শাখা নদী ধরে ডাউন স্ট্রিমের দিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং একই সাথে কচুরিপানা বা অন্যান্য ভাসমান জিনিসপত্রের সাথে নদী পথে গিয়ে চরাঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে সে টিকে যাচ্ছে, কারণ সেখানে তার খাবার হিসেবে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। এই প্রাণীবিদ জানান সাপ মেরে ফেলা আইনত দণ্ডনীয়। রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ নিধন করলে প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হবে। তার প্রধান খাবার হচ্ছে ইঁদুর, তো সে পর্যাপ্ত পরিমাণে ইঁদুর খায়। ইঁদুর খেয়ে, অন্যান্য পোকামাকড় খেয়ে আসলে ফসলেরও যেরকম উপকার করে। এছাড়া রাসেল ভাইপারের বিষ দিয়ে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়, যার ফলে রাসেল ভাইপার যদি প্রকৃতি থেকে আবার হারিয়ে যায় তাহলে আবার প্রকৃতিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন হবে। সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় রোগীকে, তাহলে রাসেল ভাইপার কামড় দিলেও সে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছিলেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা গাজাবাসীর উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের এ ঘটনায় প্রাণ গেছে 10 ফিলিস্তিনের। এদিকে গাজায় সোমবার রাতের হামলায় অন্তত 15 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। টানা 8 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় 20,000-এর বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। তাদের মধ্যে অনেককে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেকে আবার অচিহ্নিত কবরে সমাহিত করা হয়েছে। দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে পালিয়েছেন মতিউর এবং একটি আশ্চর্যবোধক চিহ্ন দেয়া
দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদালতের। আসলে নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তিনি পালিয়ে গিয়েছেন, এই বিষয়টিকেই আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সমালোচনা করেই ভীত হতে হবে বিশ্বাস করি না প্রধানমন্ত্রী। কিছু লোকের বেশ টাকা পয়সা শিক্ষা তহবিলে অনুদান দিল, আরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করতে পারবো। এছাড়াও প্রধানমন্ত্রীর আরও একটি এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আসলে এই প্রতিবেদনটি করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে, দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা। এনবিআরের সেই কর্মকর্তা মোহাম্মদ মতিউর, তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে অপসারণ। আসলে আজকের সব পত্রিকাতে এই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে নিজের গ্রামে নানা স্থাপনা, আমরা খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম। এছাড়া আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা, স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু। এটি একটি বিশেষ প্রতিবেদন। খুলনা অঞ্চলে হয়নি প্রত্যাশিত শিল্প কারখানা। এবার রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা, দলিল করে নাম জারির পর খাজনাও দিচ্ছেন, প্রতিমন্ত্রীর নামে খাস জমি। এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও শিক্ষা ব্যবস্থাকে সরকার বহুমাত্রিক করেছে, প্রধানমন্ত্রীর এই খবরটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকে আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।